আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২ ফিলিস্তিনি। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। ট্রাম্পের মন্তব্যের জবাবে সতর্ক করে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ৪৫ দিনের সীমান্তে বেড়া দেবে বিজেপি, অমিত শাহের ঘোষণা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় আবারও ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা। একদিনেই অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এটিকেই সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা। শনিবার ৩০ জানুয়ারি স্থানীয় সময় ভোর থেকে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। এতে একই পরিবারের ৭ জন নিহত হন। গাজা শহরের শিফা হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় ৩ শিশু ও ২ নারী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার ৩০ জানুয়ারি হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। আইডিএফ জানায়, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ অবকাঠামো লুকিয়ে থাকা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে হামাস এসব হামলাকে গণহত্যামূলক যুদ্ধের ধারাবাহিকতা বলে আখ্যা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামলার নিন্দা জানিয়েছে মিশর ও কাতার। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারও ইসরায়েলের বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে এই রক্তক্ষয়ী হামলা গাজায় শান্তি ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে বলে দাবি বিশ্লেষকদের। এদিকে আজ রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলার কথা রয়েছে। তবে চলমান সহিংসতায় মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেইলগুলোতে দেখা যায় ২০১৭ সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখলদার ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদী সেই সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন ও গেয়েছেন। ট্রাম্পের মন্তব্যের জবাবে সতর্ক করে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি। ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান আমির খাতামি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলার মুখে চুক্তির পথে হাঁটবে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ইরানের পারমাণবিক দক্ষতা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয় এবং দেশটি যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রস্তুত। হাতামি উল্লেখ করেছেন, শত্রু যদি কোনো ভুল করে তবে নিঃসন্দেহে তারা নিজের দেশের নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা এবং জায়নিস্ট শাসন অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে। এই মন্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে ইরান কোনোভাবেই হুমকি সইতে রাজি নয়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতিতে রয়েছে, যাতে কোনো ধরনের হুমকির জবাব দেওয়া যায়।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা অনুযায়ী গতকাল শনিবার ৩১ জানুয়ারি হাতামি এসব কথা বলেন। তারই বক্তব্যকে বিশ্লেষকরা একদিকে ইরানের শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন, অন্যদিকে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আবার পারমাণবিক আলোচনায় ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এই কৌশল উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইভান শাসাশিহান। ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়িয়ে শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংহত হতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিনের বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা ধসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী এতে ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার স্বীকার করেছে প্রায় ৩,০০০ মৃত্যুর কথা। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে শিহান বলেন, শুধু অর্থনৈতিক সংকট বা বিক্ষোভ দিয়ে শাসন পরিবর্তন সম্ভব নয়, যদি না ভেতর থেকে সংগঠিত বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে। তিনি সতর্ক করেন, সামরিক হামলা হলে জাতীয়তাবাদী আবেগ বাড়তে পারে, যার ফলে সরকার বিরোধীদের দমন আরও সহজে করতে পারবে। তার মতে, সামরিক পথের বদলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক আইনি পদক্ষেপ ও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মতো পন্থা বেশি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এবং চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন একই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে মূলত দেশের ভেতরের পরিস্থিতির ওপর। বাইরের চাপ পরিবর্তন ত্বরান্বিত করতে পারে, কিন্তু তা পরিবর্তন এনে দিতে পারবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া দেবে বিজেপি, অমিত শাহের ঘোষণা। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ৩১ জানুয়ারি শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করা মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে। অমিত শাহ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না। তিনি আরও জানান, এপ্রিলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে। তার কথায়, মমতা দিদির সময় শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে। তিনি অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের সীমান্ত সমস্যা ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন এবং উদাহরণ হিসেবে আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টানেন। তার মতে, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এবং একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান। অমিত শাহ নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়েও সরব হন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মকর্তারা ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে সহযোগিতা করছেন না। তবে বিজেপি এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে একটি পবিত্র ভোটার নিশ্চিত করবে বলে জানান তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন অমিত শাহ। তিনি বলেন, আসামে বিজেপি সরকার যেমন চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে, বাংলাতেও ক্ষমতায় এলে সেই একই পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র ANI।